নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই গণিতের এই বেথুন কলেজ স্কুল এবং কন্টাই হাই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধানে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রশ্নের প্রথমেই যেটা দেওয়া রয়েছে অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো, সেখানে বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বর, অর্থাৎ 8টি প্রশ্নের জন্য 8 নম্বর। প্রথম প্রশ্নে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে শূন্যটি, অসংখ্য, একটি না নির্দিষ্ট। দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা অসংখ্য, অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে। এবার দ্বিতীয় প্রশ্ন বলছে, তো এই 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা চেয়েছে। মনে রাখতে হবে যে এই সংখ্যাটি একটি বিশেষ ধরনের সংখ্যা। এই সম্পর্কে একটা গল্প রয়েছে যে হার্ডিজ মহাশয় যখন তিনি তার এই রামানুজের বাড়িতে আসেন কোনো এক সময়, রামানুজ অসুস্থ হলে তার সঙ্গে দেখা করার জন্য, তো সেই সময় তিনি যে ট্যাক্সিতে করে রামানুজের বাড়ি গিয়েছিলেন, তখন রামানুজ তাকে ওই ট্যাক্সির নাম্বার জানতে চায় এবং সেই ট্যাক্সির নাম্বারটি ছিল 1729। যে সংখ্যাটা ছিল একটা বিশেষ ধরনের সংখ্যা। রামানুজ সাথে সাথে বলেছিলেন এটি বিশেষ ধরনের একটি সংখ্যা বা নম্বর, কারণ এই সংখ্যাকে বা এই সংখ্যাটিকে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। একটা হলো 10-এর ঘন যোগ আমরা 9-এর ঘন করতে পারি, তাহলে পাবো 1729। আরেকটি হলো এই 12-এর ঘন যোগ 1-এর ঘন, অর্থাৎ এই দুটি ঘনের সমষ্টি কিন্তু 1729। যদিও এখানে যে প্রশ্নটা চাওয়া হয়েছে, বলেছে যে সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যা এখানে 10 এবং 9, অর্থাৎ 9 এবং 10 এদের ক্রমিক সংখ্যা, এদের ঘন, অর্থাৎ এইটা হবে উত্তর। সঠিক উত্তর হবে এখানে 10-এর কিউ যোগ 9-এর কিউ, এটা হবে। এখানে এই 12-এর কিউ প্লাস 1-এর কিউ এটা হবে না। যাই হোক, এখানে এটা প্রশ্নের উত্তর হবে এবং এই সংখ্যাটাকে একটা বিশেষ ধরনের সংখ্যা, একে বলা হচ্ছে হার্ডিজ রামানুজ সংখ্যা। তো যাই হোক, 2-এর দাগের প্রশ্ন হয়ে গেল। এবার 3-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 2 x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 9 বাই 5 আছে। একে কত দিয়ে গুণ করলে গুণফল বলেছে 25 x স্কোয়ার y কিউ বাই 8 হবে। তাহলে আমরা এটাকে যেহেতু গুণ করতে বলা আছে, আমরা এদেরকে উভয়ের মধ্যে ভাগ করে নেব। অর্থাৎ এখানে যদি ভাগে আমরা এভাবে লিখি 25 x কিউ x স্কোয়ার y কিউ বাই 8, একে ভাগ দেব, অর্থাৎ আমরা এর অনন্য দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে অর্থাৎ এখানে 5 বাই 2x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 এভাবে লিখি। এবার কাটাকুটি করি, তাহলে আমরা কি পাচ্ছি না, এখানে পাবো আমরা 5 পঁচিশে 125, নিচে থাকছে 16, আর এখানে নিচে থাকছে আমাদের x টু দি পাওয়ার, এখানে 5 ছিল, এখানে উপরে ছিল 2, তাহলে হবে x টু দি পাওয়ার 3, এখানে ছিল y টু দি পাওয়ার 9, উপরে ছিল y টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে নিচে y টু দি পাওয়ার 6, তাহলে 125 বাই 16 x কিউ y 6, উত্তরটা হবে 125 বাই 16 x কিউ y 6। এটা হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অর্থাৎ এই 5, এই 2 x স্কোয়ার x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 বাই 5কে যদি আমরা 125 বাই 16 x কিউ y 6 দিয়ে গুণ করি, তাহলে আমরা এই গুণফলটা পাবো। তো যাই হোক, 3-এর দাগের প্রশ্ন হয়ে গেল। 4-এর দাগের প্রশ্ন, x প্লাস 1 বাই x সমান 1 মাইনাস 1 হলে x কিউ মাইনাস 1 এর মান কত? তাহলে এখানে রয়েছে এই x প্লাস 1 বাই x সমান মাইনাস 1, তাহলে লসাগু হবে এখানে x, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান সমান হলো মাইনাস 1, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস x। এবার সাজিয়ে নিলে পাচ্ছি আমরা x স্কোয়ার মাইনাসটা হলো প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান হলো এখন 0। তাহলে চাওয়া হয়েছে কি না x কিউ মাইনাস 1 সমান সমান কি হয় না x মাইনাস 1, এটা সূত্র করলে a কিউ মাইনাস বি কিউ সূত্র করলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি বলতে এখানে x ইন্টু 1 মানে xই হচ্ছে, প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে x মাইনাস 1 ইন্টু এটা সমান 0 পেয়েছি আগেই এখানে, তাহলে ইন্টু 0 সমান সমান হবে 0। তাহলে এখানে এর উত্তর হবে কত না 0, অর্থাৎ x কিউ মাইনাস 1 এর মান হলো 0। এবার বলছে শূন্যস্থান পূরণ করো। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে পরস্পরকে এদের সম্পূরক কোণ বলবো। তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। x ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত? x ডিগ্রি কোণের সম্পূরক এবং পূরক কোণের পার্থক্য, এখানে সম্পূরক কোণ হবে 180 বিয়োগ x ডিগ্রি, আর পূরক কোণ হবে কত না 190 মাইনাস এক্স ডিগ্রি। তাহলে যে কোণের মান x ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণ, অপর সম্পূরক কোণটির মান হবে 180 মাইনাস এক্স ডিগ্রি, আর যে কোণের মান x ডিগ্রি তার পূরক কোণের মানে অপর কোণটির মান হবে 90 মাইনাস এক্স ডিগ্রি। এবার দেখো,
আমাদের 7 দাগের প্রশ্ন। এখানে রয়েছে কোণ এডিবি সমান 25 ডিগ্রি এবং কোণ এডিসি সমান 155 ডিগ্রি হলে বিডি ও সি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত। তাহলে এখানে দুটো কোণ দেওয়া রয়েছে, দুটো কোণই কিন্তু ডি কোণ, একটা হলো এডিবি আর একটা হলো এডিসি। এখানে ছবিটা দেখো, এভাবে যদি আমরা আঁকি ছবিটাকে, এ ডি বি, আরেকটা আছে এ ডি সি, এডিবি, আর আছে এডিবি এবং রয়েছে কি না এডিসি দেওয়া আছে 155 ডিগ্রি, এডিসি এখানে আছে 155 ডিগ্রি, আর এডিবি এটা রয়েছে কত না 25 ডিগ্রি। তাহলে 25 আর এই 55 যোগ করলে পাবো কত না 155 আর 100, এখানে 25, 155 আর 25 হলে 180। অর্থাৎ এরা যে কোণটা হবে সেটা আসলে কি একটা সরল কোণ হবে, অর্থাৎ এভাবে নয়, ছবিটা হয়ে যাবে তখন, ছবিটা হবে ঠিক এরকম, এরূপ। অর্থাৎ এখানে যদি এটা আমরা করি এ ডি বি, তাহলে এটা হবে সি। অর্থাৎ এ ডি বি সমান সমান 55 ডিগ্রি হলে এ বিডিসি সমান সমান হলো এই 25 ডিগ্রি হলে এটা হবে 125 ডিগ্রি, এটা 155 ডিগ্রি আর এটা হবে 25 ডিগ্রি। তাহলে এটা হবে একটা সরল কোণ, অর্থাৎ এইভাবে অবস্থান করবে। তো এখানে কি চাওয়া হয়েছিল না, বলেছিল যে তাহলে বিডি এবং সি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত। এখানে এই বিডি এবং সি, বিডিসি, এডিবি, এখানে মূল হলো বি হবে, এটা বিডি এ, আরেকটা হলো এডিসি আর এটা এডিবি। তার মানে এখানে এই বিডিসি একই সরলরেখায় অবস্থিত হবে। এখানে লিখবো আমরা কি না, এই বিডিসি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত হবে, একই সরলরেখায় থাকবে। দুটি সন্নিহিত কোণের মান 63 ডিগ্রি এবং 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ হবে। যে বাহু দুটো থাকবে তাদের অবস্থান কী হবে না, এখানে এই 63 আর 27 যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ এর অর্ধেক সমান সমান হবে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি কোণে থাকবে এখানে। তাহলে অবস্থান হবে কি, সন্নিহিত বাহু দুটো তখন 45 ডিগ্রি কোণে অবস্থান করবে। তো এই গেল আমাদের আজকের পর্বের প্রথম যে 8টি প্রশ্ন ছিল অতি সংক্ষিপ্তধর্মী, তার সমাধান। এরপর আমরা বাকি প্রশ্নগুলি সমাধান করব। তার আগে সকলকে আবারও জানিয়ে রাখি যে আগামী দিন থেকে আমরা 6ষ্ঠ শ্রেণীর যে রায় ও মার্টিনের প্রশ্নবিদরা রয়েছে সেখান থেকে তাদের প্রশ্নের সমাধান তুলে দেবো, যাতে করে তারাও আগামী এই 2 থেকে 12 তারিখের মধ্যে অনুষ্ঠিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি তারাও নিতে পারে। এবং সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম সেগুলি তোমরা ভালোভাবে অনুসরণ করবে। আর সেই সঙ্গে 8ম শ্রেণীরও যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো রয়েছে আরও বেশ কয়েকটি, তারও আমরা সমাধান করব আমাদের অন্যান্য পর্বের মাধ্যমে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলি সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো দেখো পরের অংশ। তো দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আছে 8 নম্বর সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, অর্থাৎ এখানে এই পাটিগণিত থেকে এবং বীজগণিত থেকে দুটো করে 4টে প্রশ্ন রয়েছে। বলেছে 1-এর 4 এবং 1-এর 2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। এই ধরনের মূলদ সংখ্যা নির্ণয় করার বহুবিধ সমাধানের পদ্ধতি রয়েছে। আমরা মূলত এইভাবে তোমাদের অতি সংক্ষেপে নির্ণয় করার কৌশল দেখিয়েছি। দেখো এখানে যেহেতু 5টা করেছে তার জন্য আমরা 4 যোগ 1 5 করে নিয়েছি। এবার ভগ্নাংশ দুটো ছিল 1-এর 4 এবং 1-এর 2, তার মানে 1-এর 4-এর থেকে বড় হবে আর 1-এর 2-এর থেকে ছোট হবে এমন সংখ্যা আমাদের 4টিকে খুঁজতে হবে, মূলদ সংখ্যা। তো সেই কারণে এই যে 5 পেলাম, সেই 5টাকে কী করেছি আমরা, এই উভয় ভগ্নাংশের উপর নিচে গুণ করে নিয়েছি। তাহলে এটা পেলাম 1-এর 4 হয়ে গেছে 5-এর 20, ঠিক একই রকমভাবে 1-এর 2 হয়ে গেছে 5-এর 10। এখন এই দুজনের থেকে কি পাচ্ছি না, 5-এর 20 থেকে বড় আর 5-এর 10-এর থেকে ছোট হবে। তো সেই কারণে 5-এর 20 পরবর্তী আমরা 4টে সংখ্যাকে নিয়ে নিয়েছি, 6-এর 20, 7-এর 20, 8-এর 20, 9-এর 20। এভাবে এই 5-এর 20 থেকে আমরা রানিং করে নিয়েছি। পরবর্তী সংখ্যাগুলো আমরা এই 9-এর 20 পর্যন্ত 4টে সংখ্যা পরপর নিয়ে নিলাম। এগুলো হলো সেই মূলত সংখ্যা যা 1-এর 4 এবং 1-এর 2-এর মধ্যে অবস্থিত। তো এইভাবে তোমরা নির্ণয় করবে, বা অন্য কোনো রকম পদ্ধতি যদি তোমরা অনুসরণ করতে পারো সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এবার 2-এর দাগের প্রশ্ন। বলেছে সংখ্যা রেখায় স্থাপন করো -8-এর 3। এখানে -8-এর 3কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করেছি। তার আগে আরও একটি প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে। এখানে আছে 8-এর 3, -8-এর 3কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলা আছে 2-এর দাগে। তো দেখো এখানে কী করেছি না, -8-এর 3 সমান সমান হলো 2 পূর্ণ -2-2-এর 3। এখন এই 2 এবং 3-এর মাঝামাঝি জায়গায়, এই 2 এবং 3-এর মাঝামাঝি জায়গাতে আছে -8-এর 3। তো সেটা কী করে বার করবো না, এক্ষেত্রে আমরা বার করানোর জন্য এই 2 এবং 3কে 2 পূর্ণ অর্থাৎ গোটা 2 হবে একটা, আর তার সঙ্গে
আবার 3 ভাগে 2 ভাগ, অর্থাৎ একে আমরা 3টে অংশে ভাগ করতে পারি। এই 2 থেকে 3-এর মধ্যে আমরা 3টে ভাগ করতে পারি। এখানে একটা ভাগ, দুটো ভাগ আর একটা চলে যাচ্ছে, তাহলে 3 হয়ে যাবে, অর্থাৎ -3 হয়ে যেত। তো আমরা এখান থেকে ডান দিক থেকে ভাগ করে আসবো, এটা একটা ভাগ, দুটো ভাগ, এখানে -3 পেয়ে যাচ্ছি। তো আমাদের চেয়েছে কি এই 3টে ভাগের, অর্থাৎ এখানে হলো শেষ, তাহলে 3টে ভাগের মধ্যে আমাদের কি নিতে হবে না দুটো ভাগ, অর্থাৎ এই ভাগটা এইরকম জায়গায়, অর্থাৎ এইরকম পজিশনে সংখ্যা রেখাতে এই জায়গায় করে আমরা লিখতে পারি কি না -8/3। এটা হবে -8/3 বা -2/2 তো এইভাবে এটাকে আমরা চিহ্নিতকরণ করব। তো দেখো এবার 3-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের হলো 3-এর দাগে বলেছে m+1/m সমান -5 হলে দেখায় যে m² + 1/m² সমান 23। এটা আমাদের মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করেছি, m+1/m সমান সমান রয়েছে কিনা -5। এখন বাম পক্ষে আমাদের চাওয়া হচ্ছে যে m² + 1/m² কি হবে, তাহলে না m² + 1/m² বলে দেওয়া আছে সেখানে যে সেটা সমান হবে 23, কিন্তু কীভাবে আসছে, তো আমরা 23 কীভাবে পাবো না, এখানে সূত্র করেছি a² + b² এর সূত্র, a + b তার হোল স্কোয়ার -2ab, অর্থাৎ m+1/m তার হোল স্কোয়ার -2 × m × 1/m, অর্থাৎ -5 তার হোল স্কোয়ার -2, -5 এর হোল স্কোয়ার মানে এখানে 25, আর এটা আছে -2, 25 থেকে 2 চলে গেলে থাকছে 23, অর্থাৎ এটা 23 সমান সমান হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষতেও 23 এবং ডান পক্ষেও আমরা পাচ্ছি 23, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল বিষয়টি। তাহলে এই অঙ্কটিরও সমাধান হয়ে গেল, অর্থাৎ এই 3-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার 4-এর দাগের প্রশ্ন, এখানে আছে 2x + 1/3y সমান 5 হলে 3x + 1/2y এর মান কত। তো দেখো এক্ষেত্রে কী করেছি, এক্ষেত্রে এই 2x + 1/3y সমান 5 দেওয়া আছে, তাহলে আমরা উভয়কে কী করেছি 3/2 দিয়ে গুণ করেছি। তাহলে 3/2 দিয়ে গুণ করলাম এই কারণে যাতে করে এখানে 2 কেটে আমরা 3 করতে পারি, আর এই নিচে 3y 3 কেটে 2y করতে পারি। তো সেই কারণে আমরা 3-এর 2 দিয়ে গুণ করেছি। তাহলে গুণ করলে কী পাচ্ছি, এখানে পেলাম তখন 3x + 1/2y সমান সমান এখানে পেয়েছি আমরা কত না 15/2। উভয় পক্ষে 3-এর 2 দ্বারা গুণ করে পেলাম এটা। তাহলে এখন আমরা এই 3x + 1/2y সমান সমান কত পেলাম না 15/2 মানে 7×1=2 পেয়ে গেলাম। তাহলে এটাই তো চেয়েছিল, চাওয়া হয়েছিল কি, এখানে চাওয়া হয়েছিল যে 3x + 1/2y সমান কত, তাহলে সেটা পেলাম কত না 7×1=2। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো 3-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করো যে প্রশ্নগুলো তার সমাধান। তো দেখো এখানে কি বলেছে, প্রথমে প্রশ্নে রয়েছে a² - b² - c² + 2bc। এক্ষেত্রে a² - b² + 2bc অর্থাৎ -c², অর্থাৎ এই বিসিকে 2bc-কে আমরা বি এবং সি এর মাঝে রাখলাম। এখন মাইনাস কমন নিয়েছি, তাহলে এই b² - b² হয়ে গেল শুধু b² প্লাস 2bc হয়ে গেল -2bc, আর -c² হয়ে গেল +c²। তাহলে a² মাইনাস এখানে b² - 2bc + c² সমান হলো b - c তার হোল স্কোয়ার। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি কি না a + b - c ইন্টু a - b + c, অর্থাৎ এখানে আমরা a² - b² এর যে সূত্র, অর্থাৎ a + b ইন্টু a - b, সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো এইভাবে আমরা প্রয়োগ করে এখানে পেলাম কি না a + b - c ইন্টু a - b + c। তো এবার দেখো আমাদের পরের যে প্রশ্ন সেখানে রয়েছে কি না অথবা, সেখানে রয়েছে 4b² c² মাইনাস b² + c² মাইনাস a² তার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা এর সমাধান কীভাবে করেছি না, এক্ষেত্রে এই 4b² c²কে আমরা লিখতে পারি 2bc তার হোল স্কোয়ার, এবং এটা হোল স্কোয়ারে রয়েছে, তার মানে এই a² - b² এর এই গঠনে আমরা এই প্রশ্নটাকে দেখতে পাচ্ছি। তাহলে এখন এই গঠনে যখন পেয়ে যাব তখন এই গঠনেই আমরা এর সূত্র প্রয়োগ করব। তো সেই অর্থে সূত্র প্রয়োগ করেছি আমরা a + b ইন্টু a - b। তাহলে সূত্রটা প্রয়োগ করলে কি পাচ্ছি এখানে না 2bc + b² + c² মাইনাস a² ইন্টু 2bc - b² - c² + a²। তাহলে b + c তার হোল স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার ইন্টু এখানে যেটা পাচ্ছি সেটা হলো a² - b - c তার হোল স্কোয়ার। এভাবে আমরা এই অংশটাকে ডাইরেক্টলিভাবে করে নিয়েছি, এখানেও তাই করে নিয়েছি। এবার এই অংশটাকে যদি আবার ভাঙি, অর্থাৎ এখানে b + c যদি a হয় আর -b তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ -a², অর্থাৎ a² - b² এর সূত্রে ঠিক একই রকম হবে, অর্থাৎ b + c + a ইন্টু b + c - a। এই অংশটাকে ভেঙে নিলাম, ঠিক একই রকমভাবে আবার এটাকেও ভেঙেছি a + b - c ইন্টু a - b + c। এইভাবে এদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে লিখে দিতে পারি, তাহলেই আমাদের এই উৎপাদক বিশ্লেষণের অঙ্কটির সমাধান হয়ে যায়। তো এই হয়ে গেল আমাদের 3-এর দাগের 1-এর অথবা প্রশ্নেরও সমাধান। এবার দেখো 3-এর দাগের যে 2-এর প্রশ্নটা, সেখানে কি রয়েছে না এখানে রয়েছে x⁶ - y⁶ এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে কি করেছি না x⁵ তার হোল টু দি পাওয়ার 2 আছে মাইনাস y⁵ হোল টু দি পাওয়ার 2 সমান সমান x³ + y³ ইন্টু x³ - y³। তাহলে এদের মধ্যে যদি সূত্র করি, অর্থাৎ a³ + b³ এর সূত্র হিসাবে এখানে প্রয়োগ করা হয়েছে x + y ইন্টু x² - xy + y² ইন্টু এই x³ - y³ এখানে সূত্র প্রয়োগ করে পেয়েছি আমরা x - y ইন্টু x² + xy + y²। এবার এখানে আমরা যদি দেখি সাজিয়ে নিয়েছি x + y আর এই x - y ইন্টু x² - xy + y² ইন্টু x² + xy + y²। এভাবে আমরা 2-এর দাগে যে প্রশ্নটা ছিল তার সমাধান টেনেছি। এবার দেখো অথবা প্রশ্নের সমাধান।
অথবা প্রশ্নে কী রয়েছে না, এখানে অথবা প্রশ্নটিতে রয়েছে 2p কিউ মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস কিউ হোল কিউ। তাহলে এখানে আমরা কি করেছি না, পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ প্লাস পি এর হোল কিউ, এখানে পি কিউ আর কি। তাহলে এখানে পাচ্ছি কি না মাইনাস কিউ কিউ। আমরা এই জায়গাটাতে অর্থাৎ এই 2p কিউকে আমরা দুবার লিখেছি, অর্থাৎ ভেঙে নিয়েছি। এখানে লিখেছি পি কিউ, এখানে লিখলাম পি কিউ। এবার এই দুজনের মধ্যে থেকে আমরা পি স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে এখানে পি মাইনাস কিউ, আর এই অংশ থেকে আমরা সূত্র করে দিয়েছি, অর্থাৎ পি কিউ মাইনাস কিউ কিউ সূত্র করলে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এখন এবার উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে পি মাইনাস কিউ, এখানেও পি মাইনাস কিউ রয়েছে, তাই কমন নিয়ে নিয়েছি। এখানে পাচ্ছি তাহলে পি স্কোয়ার, আর এখানে পাচ্ছি সমগ্র অংশটা প্লাস পি স্কোয়ার ছিল, তাহলে কী হয়ে যাবে না, যেহেতু কমন নিলাম তাহলে এখানে হয়ে যাবে প্লাস পি স্কোয়ার, এটা হবে প্লাস পি স্কোয়ার, এটা প্লাস ছিল। এখানে আমরা কমন নেওয়ার সময় কী করেছি না, এখানে প্লাস ছিল তাই প্লাস লিখবো, তাহলে প্লাস এখানেও প্লাস হবে। আর এটা কি আছে না পি কিউ, তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস পি কিউ, আর এটা পাচ্ছি প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পেলাম কি না পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার, এটা হবে টু পি স্কোয়ার প্লাস, এটা কাটবে না যেহেতু এখানে প্লাস আসছে, তাহলে 2p স্কোয়ার এভাবে পাবো, অর্থাৎ এটাই হবে উত্তর। তাহলে পাচ্ছি কি না পি মাইনাস কিউ ইন্টু 2p স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটা হবে আমাদের অথবা প্রশ্নটির সমাধান। এবার দেখো আমাদের চারের দাগের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ পাই চিত্রের, যা আমরা মূলত তোমাদের এই অংশেই তুলে ধরবো যে কীভাবে তোমরা পাইচিত্রটাকে অঙ্কন করবে, অর্থাৎ বৃত্তকলা আঁকবে। তো দেখো চারের দাগের প্রশ্নে কী রয়েছে, বলছে নিচে তথ্যগুলির সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। চিত্রশিল্পীর নাম এখানে নন্দলাল বসু 120 পছন্দের দর্শক আর কি। চিন্তামণি কর তার দর্শক সংখ্যা হলো 80, গণেশ পাইন 100, আর যামিনী রায় সেটা হলো 150 জন, মানে পছন্দকারী দর্শক। এখন আমাদের এই তথ্যগুলো থেকে কী করতে হবে না, পাইচিত্র তৈরি করতে হবে। তো দেখো এখানে পাইচিত্র তৈরি করার জন্য কী করা হয়েছে না, মোট দর্শক সংখ্যা সেটা চিহ্নিত করা হয়েছে। মোট দর্শক সংখ্যা সমান 120, 80, 100 এবং 150 যোগ করে পেয়েছি 450 জন। এখন বলেছে যে চিত্রশিল্পী নন্দলাল বসুকে পছন্দ করা বৃত্তকলা তাহলে কত, 120/450 ইন্টু 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ অর্থাৎ বৃত্তীয় কোণ, একটা বৃত্তের সম্পূর্ণ কোণ হলো 360 ডিগ্রি, গুণ করেছি পেয়েছি 96 ডিগ্রি। ঠিক একই রকমভাবে চিন্তামণি করকে কত হয়েছে না, এটাও কাটাকুটি করে পেয়েছি আমরা 64 ডিগ্রি। গণেশ পাইন সেক্ষেত্রে পেয়েছি 80 ডিগ্রি, আর যামিনী রায় সেখানে পেয়েছি 120 ডিগ্রি। তো এই অংশগুলোকে আমাদের এবার কী করতে হবে না, চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করে সেই বৃত্তগুলোতে তাদের অবস্থান বা স্থান আমাদের নির্ণয় করতে হবে যে কে কত ডিগ্রি কোণে অবস্থান করছে। তো দেখো এবার আমরা এদের একটা বৃত্ত এঁকে সমাধান করব। তো সেই কারণে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এইভাবে একটা বৃত্ত এঁকে নেব। এখানে যদিও এখানে জায়গাটা কম পড়ছে, তো আমরা এই অংশটাকে তোমাদের দেখানোর জন্য আমরা এখানে বেছে নিচ্ছি। এখানে একটা বৃত্ত আঁকছি, দেখো এইভাবে একটা বৃত্ত আঁকলাম। এবার সেই বৃত্তে আমাদের কি দেখাতে হবে না, এবার বৃত্তে আমরা কোণগুলোকে চিহ্নিতকরণ করব। তো দেখো এবার আমরা এই 120 কী ছিল না, এখানে আমাদের কোণ অঙ্কন করতে হবে। কত ডিগ্রি কোণ ছিল না, এক্ষেত্রে আমরা পেয়েছিলাম, এখানে দেখো পেয়েছি 96 ডিগ্রি, 64 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 120 ডিগ্রি। তাহলে প্রথমে রয়েছে কত না, রয়েছে 96 ডিগ্রি। তো 96 ডিগ্রি কোণ আমরা আঁকবো। এক্ষেত্রে আমরা চাঁদা বসিয়ে আমরা প্রথমে 96 ডিগ্রি আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 96 ডিগ্রি, অর্থাৎ এই জায়গায় হবে 96 ডিগ্রি, এটা হবে আমাদের 96 ডিগ্রি। তারপর রয়েছে কত, 96 ডিগ্রির পাশাপাশি রয়েছে এখানে 64, 80, 120, তাহলে 64 আছে। এবার এখানে আমরা বসিয়ে 64 ডিগ্রি কোণ কাটব। 64 ডিগ্রি, এটা হলো আমাদের 64 ডিগ্রি, এটা হলো 64 ডিগ্রি। এবার রয়েছে কত না, 80 ডিগ্রি। এখান থেকে বসিয়ে আমরা 80 ডিগ্রি কোণ আঁকব, অর্থাৎ এইভাবে 80 ডিগ্রি। আর এটা হলো আমাদের 120 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি। তো এই হলো সেই বৃত্তকলা, অর্থাৎ নন্দলাল বসুকে পছন্দকারী যে দর্শক তা হলো মূলত 96 ডিগ্রি জায়গা নিবে এই বৃত্তকলার মধ্যে বা বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে। চিন্তামণি কর তিনি 64 ডিগ্রি জায়গার, অর্থাৎ তার যে পছন্দের দর্শকেরা রয়েছে। আর গণেশ পাইন তাকে পছন্দকারী যে দর্শক তারা নেবে এই 80 ডিগ্রি কোণ জায়গা। আর যামিনী রায় তার জন্য নেবে 120 ডিগ্রি এই বৃত্তকলার অংশ, অর্থাৎ তার পছন্দের দর্শক সংখ্যা। তো এইভাবে আমরা বৃত্তকলাগুলোকে এই পাইচিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি। তো এবার দেখো পরের যে প্রশ্ন রয়েছে তার সমাধান। এখানে রয়েছে যেটা, সেখানে রয়েছে কিনা পছন্দের বিষয় ছাত্রের সংখ্যা জনে রয়েছে, কি রয়েছে গান 20 জন, কবিতা 25 জন, বাজনা 27, নাটকে হচ্ছে 28, আর ছবি আঁকাতে রয়েছে বিষয়টিতে
20 বলছে এই তথ্য অনুযায়ী মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো এবং পায়চিত্র তৈরি করো। তো দেখো এই প্রশ্নটার সমাধান আমরা বহুবার করে দিয়েছি, কারণ এরকম ধরনের প্রশ্ন বারবার ঘুরে আসছে। শুধুমাত্র কি বাজনার জায়গায় কখনো দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে কুইজে, কখনো বলা হচ্ছে সেখানে অন্য কোনো একটা বিষয় সেখানে যুক্ত করে দেওয়া হচ্ছে। তো এইভাবে তো দেখো আমরা আগের পর্বে যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরেছিলাম বা সমাধান করেছি সেখান থেকেই তোমাদের অংশটাকে আবারও একবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখে নাও। অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কী কী পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। পছন্দের বিষয় তাদের গান আছে, কবিতা আছে, কুইজ আছে, নাটক আছে, ছবি আঁকা আছে। যেমন ছাত্রছাত্রীদের মধ্যে গান পছন্দ করে 20 জন, কবিতা পছন্দ করে 25 জন, কুইজ পছন্দ করে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, ছবি আঁকা পছন্দ করে 20 জন। তাহলে এখন আমরা কীভাবে বলেছি কি এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো এবং ওই অনুযায়ী পায়চিত্র অঙ্কন করো। তো আমরা দেখো এখানে কীভাবে এর সমাধান করলাম। তাহলে প্রথমে লিখে নিয়েছি মোট ছাত্র সংখ্যা 20 যোগ 25 যোগ 17 27 যোগ 28 যোগ 20 সমান 120 জন পেয়েছি। গান পছন্দ করে যে বৃত্তকলা সেটা হবে কত না 20/120, অংশটা বার করলে লিখবো 20/120 কাটাকুটি করে তোমরা অংশটাকে বার করতে পারো। আর যদি বৃত্তকলা একসঙ্গে বার করো আমি যেভাবে করে দিয়েছি তাহলে 20/120 × 360 সমান হবে 60 ডিগ্রি। কবিতা পছন্দ করে এমন ছাত্রছাত্রী যে বৃত্তকলা সেটা হবে 25/120 × 360 সমান 75 ডিগ্রি। কুইজ পছন্দ করে এমন ছাত্রছাত্রী যে বৃত্তকলা সেটা হবে 27/120 × 360 ডিগ্রি সমান হবে 81 ডিগ্রি। নাটক পছন্দ করে এমন বৃত্তকলাটা হবে কত 28/120 × 360 ডিগ্রি সমান 84 ডিগ্রি। এবং ছবি আঁকা পছন্দ করে এমন বৃত্তকলা হবে কত না 20/120 × 360 সমান 60 ডিগ্রি। এবার এটাকে আমরা কি করেছি না বৃত্তকলার আকারে তোমাদের দেখাতে হবে, অর্থাৎ ছবি এঁকে। তো দেখো আমরা ছবিটা কীভাবে আঁকবো। প্রথমে এখানে একটা তোমরা ছোট করে বৃত্ত এঁকে নেবে, এভাবে একটা বৃত্ত এঁকে নেবে। এই বৃত্তটাকেই আমরা বিভিন্ন কোণে অর্থাৎ এই 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা একটা দাগ টেনে নেব। প্রথমে একটা দাগ টেনে নিয়ে আমরা এটাকে দাগ টেনে নেওয়ার পর আমরা এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। এবার এখানে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ আঁকলাম। তারপর বলেছে কত 75 ডিগ্রি, এখান থেকে এবার আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। এখানে 75 ডিগ্রি কোণ, তাহলে এটা হবে 75 ডিগ্রি। তারপরে আছে 81 ডিগ্রি কোণ, এখানে এইভাবে আমাদের চাঁদাটাকে ঘুরিয়ে নেব। এবার 81 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 81 ডিগ্রি, এটা হবে 81 ডিগ্রি কোণ। তারপর রয়েছে কত 84 ডিগ্রি, এখান থেকে এবার আমরা মাপ দেবো 84 ডিগ্রি, এটা হলো আমাদের 84 ডিগ্রি কোণ, এটা হলো 84। আর এই বাকি কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এইভাবে তোমরা এই বৃত্তকলাগুলোকে দেখাবে। তো এই গেল আমাদের 5 দাগের যে। এবার দেখো আমাদের আজকের পর্বে শেষ দুটো প্রশ্ন রয়েছে, অর্থাৎ সম্পাদ্যের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করবো। তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো এখানে রয়েছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো পেন্সিল কম্পাসের সাহায্যে, যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে যেটা জানা দরকার সেটা হলো কি না বর্গক্ষেত্রের কিন্তু 4টি বাহু পরস্পর সমান হয় আর কোণগুলো হবে সমকোণ। তাহলে এখানে একটা বাহু বলে দেওয়া আছে, সেটা কত না 5 সেমি। আমরা প্রথমে তাহলে একটা 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ প্রথমে এঁকে নিলাম। এবার আমাদের এখানে একটা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ আঁকা হলো। সেই রেখাংশ থেকে আমরা কি করব না এই 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশের মাপ নিয়ে সমান করে কেটে নেব। এই মাপেই এখানে আমরা এই সরলরেখাংশ থেকে কেটে নিলাম। এখন এটার নাম হলো এ, এটা এক্স, এটা হলো বি, তাহলে এবি। এই এবি থেকে আমাদের কি করতে হবে না যেহেতু প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, তাই আমরা এ অথবা বিতে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি পেন্সিল কম্পাসের সাহায্যে। 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকো ঠিক সেইভাবেই তোমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। তাহলে এই 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। 90 ডিগ্রি কোণ আঁকার পর এদের আমরা যোগ করে নিচ্ছি। এই হলো 90 ডিগ্রি কোণ। এখন আবারও সেই 5 সেমি যে মাপ সেই মাপ নিলাম। এবার আমরা কাট দেব। এবার এখান থেকেও আমরা এখানে মাপ দিলাম, আবার এখান থেকে এখানে মাপ দিলাম। এবার আমরা যোগ করে নেব, তাহলেই আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল। এই যোগ করে দিলাম, আবার এই যোগ করে নিলাম। তাহলে এ বি সি ডি এই হলো একটি বর্গক্ষেত্র, যার এই এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ সমান সমান 5 সেমি। এবং সেক্ষেত্রে কি না কোণ, প্রতিটা কোণ কি হবে না প্রতিটি কোণ সমান সমান হবে। এখানে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান হবে 90 ডিগ্রি। প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি করে, আর প্রতিটা বাহু হবে এখানে 5 সেমি। তো এই গেল আমাদের সম্পাদ্যের যে প্রথম প্রশ্ন 5 দাগের তার সমাধান। এবার দেখো আরও একটি প্রশ্ন রয়েছে, বলেছে অথবা রোড একটি রম্বস অঙ্কন করো, ROAD রোড একটি রম্বস অঙ্কন করো যার RA সমান 8 সেমি এবং OD সমান হলো 6 সেমি। অর্থাৎ রম্বস অঙ্কন করতে হবে। তো এই রম্বস অঙ্কন করার ক্ষেত্রে এখানে আসলে এই RA এবং OD হলো ওই রম্বসের কর্ণ। তাহলে কর্ণগুলো কীভাবে থাকে না কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত হয়ে থাকে। তো আমরা তাহলে দুটো বাহুকেই সমদ্বিখণ্ডিত করব। প্রথমে এখানে এটা হলো আমাদের 8 সেমি, এই 8 সেমি দৈর্ঘ্য একটা রেখাংশ নিলাম, আর এখানে আমরা
এই 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ নিলাম, এদের আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা হলো আমাদের 6 সেমি। এখন এই 6 সেমি দৈর্ঘ্য আর এই 8 সেমি দৈর্ঘ্যকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কীভাবে করে না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপর নিচে কাট দেবো, উপর নিচে কাট দিচ্ছি। এবার তাহলে এই 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এদেরকে আমরা জুড়ে নেব, অর্থাৎ এটা সমদ্বিখণ্ডক করা হয়ে গেল, এর সমদ্বিখণ্ডক হয়ে গেল। এটা এখন আমরা নাম দিতে পারি টি। এবার এরও সমদ্বিখণ্ডন করব, অর্থাৎ সমদ্বিখণ্ডক এই 6 সেমি দৈর্ঘ্যের, এরও উপর দিক নিচের দিক, এরও উপর দিক এবং নিচের দিক সমদ্বিখণ্ডন, বৃত্তচাপ কেটে তার সমদ্বিখণ্ডন করে নিলাম। এবার আমরা এদের যোগ করে নিচ্ছি। এই অর্ধাংশ বা এই অর্ধাংশ আমরা যেটা পাবো, সেই অর্ধাংশকে আমরা ওই লম্ব থেকে কেটে নেব, উভয় দিকে, এখানে কাটলাম, এখানে কাটলাম। এটাই হবে, এই জুড়ে দিলেই আমাদের রম্বস অঙ্কন হয়ে যাবে। এই গেল, আবার এই গেল, এই গেল, আর এই গেল। তার মানে এদেরকে আমরা বলতে পারি বি, কী ছিল না, এখানে বলা ছিল নাম আর এ, এটা আর এ, তাহলে এটা হবে আর, এটা হবে আর এ, আর এখানে কি আছে না ওডি, এটা হলো আমাদের ওডি, এই ওডি, তাহলে এটা লিখলাম আমরা এখন আর ও এ ডি। এই হবে আমাদের রম্বস, যার এগুলো হলো কর্ণ, যারা সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এখানে এভাবে থাকে আর আর এ লম্ব ওডি, এরা পরস্পর লম্ব আছে, লম্ব আকারে অবস্থান করছে, তার পাশাপাশি এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই অংশ সমান এটা, এই অংশ সমান সমান এটা। তো এই রম্বসের ক্ষেত্রে আমরা যে কোণগুলো পেলাম সেগুলো হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, আর তার পাশাপাশি আমরা এটার মাপ নিতে পারি, এই বাহুগুলির যদি চাই তাহলে সেক্ষেত্রে মাপ নিয়ে আমরা দেখে নেব। তাহলে রম্বসের এখানে মাপ পাচ্ছি কত না 5 সেমি করে, অর্থাৎ প্রত্যেকটা মান হবে, অর্থাৎ ও এ, ওডি, এই এডি, ডিআর এবং আরও প্রত্যেকে হবে 5 সেমি। তো এই ছিল আমাদের আজকের পর্বের 30 নম্বর প্রশ্নের সমাধান, যা আমরা সুচারুভাবে তোমাদের তুলে ধরলাম। আগামী দিনে এরকমই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের সমাধান আমরা আমাদের প্রশ্নবিদ্যার বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আমরা তুলে ধরবো, ষষ্ঠ শ্রেণীর ক্লাসের গণিতের সমাধান। তার পাশাপাশি তোমাদের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলির সমাধানও আমরা আগামী পর্ব থেকেই তুলে দিচ্ছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।